আজকের ভিডিওটি হতে যাচ্ছে একটি ইন্টারেস্টিং ভিডিও। কারণ আমি কিন্তু অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হই। আমার YouTube এর বিভিন্ন ভিডিওতে কমেন্টে কিন্তু আপনারা অনেক প্রশ্ন করে থাকেন আমাকে এবং পার্সোনালিও অনেকে অনেক কিছু জিজ্ঞাসা করে থাকে। তো আজকে এরকম কিছু কমন প্রশ্ন, সেই কমন প্রশ্নের অ্যান্সার গুলো আমি ইনশাআল্লাহ দিব আপনাদেরকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আসিফ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ১ম যে প্রশ্ন, ভার্সিটি যখন লেট অ্যারাইভাল দেয়, কারণ বাংলাদেশ থেকে যেহেতু একটা ওয়েটিং পিরিয়ড এর সমস্যা আছে, তো এই লেট অ্যারাইভাল টা কতদিনের দেয়? তো এটা না আসলে ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। ধরেন কোন ইউনিভার্সিটি ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ আপনার লেট অ্যারাইভাল দিবে। আবার কোন ইউনিভার্সিটি ২-৩ মাসও দিয়ে থাকে। আবার লেট অ্যারাইভাল যদি আপনার না দিয়ে থাকে, তাহলে আবার ইউনিভার্সিটি যেটা করবে যে পরের সেমিস্টারে আপনাকে ডেফার করে দিবে। আবার কোন ইউনিভার্সিটি কোনটাই করবে না। আপনাকে বলবে যে আপনার এনরোলমেন্ট টা ক্যানসেল করে ফেলতে। হ্যাঁ, এটা হতাশাজনক হলেও কোন ইউনিভার্সিটি আপনাকে এক্সম্যাট্রিকুলেট করে দিবে। এরপর এই প্রশ্নটা খুবই একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন। এটা অনেকেই জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে ওল্ড পাসপোর্ট ছিল এবং সেই ওল্ড পাসপোর্ট দিয়ে হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে নিউ পাসপোর্ট করেছেন। তো এটা একদম আমার সাথে মিলে যায়। আমি আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে বলি। আমার তো ইলেকট্রনিক পাসপোর্ট যেহেতু, তো এটার আগে যেটা ছিল সেটা কি যেন এমআরপি মেবি। যাই হোক, আমি ভুলে গিয়েছি যে ওই পাসপোর্ট ছিল। মানে ডিজিটাল পাসপোর্ট না, এনালগ পাসপোর্ট। তো এই এনালগ পাসপোর্ট দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। এরপর আমার পাসপোর্টের মেয়াদ ছিল প্রায় ১.৫ বছর বা ২ বছর। কিন্তু আমি ভাবলাম যে এই ২ বছর পরে আমি যদি জার্মানি আসি, এরপর জার্মানি এসে কিন্তু আবার আমাকে পাসপোর্ট রিনিউ করতে হবে। এটা আবার একটা হ্যাসেল এর বিষয়। কারণ জার্মানিতে কিন্তু বাংলাদেশের যে কনসুলেট সেটা হচ্ছে বার্লিনে। তো আপনি জার্মানির যেখানেই থাকুন না কেন আপনার বার্লিন যেতে হবে। যারা বার্লিনে আসবেন এটা ডিফারেন্ট ইস্যু। বাট যারা জার্মানির অন্যান্য জায়গায় থাকে ওখান থেকে আবার বার্লিনে যেয়ে পাসপোর্ট রিনিউ করা এটা একটা হ্যাসেল। তো যার কারণে আমি পাসপোর্টটা রিনিউ করে ফেলি বাংলাদেশে থাকা অবস্থাতেই। মানে আমার পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থাতেই আমি আবার নতুন পাসপোর্টের জন্য এপ্লাই করি। কারণ যেহেতু পাসপোর্ট হচ্ছে আপনার ১০ বছরের জন্য দেয়, আমি নতুন পাসপোর্ট করে ফেলি। যদি নতুন পাসপোর্ট করি তাহলে পরবর্তীতে ঝামেলা হবে কিনা? আসলেই ঝামেলা হবে না। কারণ আপনি যখন ডক সাবমিট মেইল পাবেন, আপনি যখন ডকুমেন্টস গুলো সাবমিট করবেন, আপনার যে নতুন পাসপোর্ট থাকবে সেই নতুন পাসপোর্টে কিন্তু আপনার যে ইমিডিয়েট ওল্ড পাসপোর্ট সেটার যে নাম্বারটা সেটা কিন্তু মেনশন করা থাকে। তো আমি যেটা করেছিলাম, ডকুমেন্ট সাবমিট করার সময় আমি ওল্ড পাসপোর্টও এড করে দিয়েছিলাম এবং নিউ পাসপোর্টও এড করে দিয়েছিলাম। তো এটা নিয়ে ওরি হওয়ার কিছু নাই। আপনারা যদি ভিএফএস এ সাবমিট করতে চান তাহলে দুটো পাসপোর্টই সাথে করে নিয়ে যাবেন, প্লাস দুটো পাসপোর্টেরই ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ কোন সমস্যা হবে না। এরপর থার্ড কোয়েশ্চেন, ইউনিভার্সিটিতে এপ্লাই করার পরে অফার লেটার পেতে কতদিন সময় লাগে? এটাও ডিপেন্ড করে আপনি যে কোর্সে এপ্লাই করেছেন সেটা রেস্ট্রিক্টেড কোর্স নাকি নন রেস্ট্রিক্টেড কোর্স। যদি রেস্ট্রিক্টেড কোর্স হয় তাহলে আপনার যে ডেডলাইনটা থাকবে, ধরুন সাপোজ ১৫ই আগস্ট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের ডেডলাইন। তাহলে ওই ১৫ই আগস্ট পর্যন্ত সবাই এপ্লাই করার পরে, এরপরে সব অ্যাপ্লিকেশন নিয়ে তারা বসবে। বসে তারপর হচ্ছে আপনাকে অফার লেটার প্রদান করবে। তাহলে সেক্ষেত্রে অনেক সময় সেটা ১ মাসও লেগে যায়। তো ১ থেকে ১.৫ মাস ধরে নিতে পারেন। আর যদি নন রেস্ট্রিক্টেড কোর্স হয় তাহলে আপনি যখন এপ্লাই করবেন, এপ্লাই করার ১ মাসের ভিতরেই বা ২ মাসের ভিতরেই কিন্তু এপ্লাই করা। এখন আপনি যদি ধরেন ১৫ই আগস্ট, আমি একটু আগে যেটা বললাম, ১৫ই আগস্ট যদি কোন কিছু ডেডলাইন হয়ে থাকে তাহলে ওটার অ্যাপ্লিকেশন ধরুন শুরু হয় কিন্তু মার্চ অথবা এপ্রিল থেকে। তো আপনি যদি একদম শুরুতেই এপ্লাই করে দেন তাহলে ১-২ মাসের ভিতরেই আপনি অফার লেটার পেয়ে যাবেন, যদি সবকিছু ক্রাইটেরিয়া আপনি ফুলফিল করে থাকেন। এটা হলো নন রেস্ট্রিক্টেড কোর্সের সুবিধা। এরপরে বাংলাদেশ থেকে কিন্তু আপনার যে সেমিস্টার কন্ট্রিবিউশন, তারপর ডর্ম ফি, এগুলো কিন্তু প্রদান করতে হয়। তো এই ডর্ম ফি বা সেমিস্টার কন্ট্রিবিউশন আপনি বাংলাদেশে থেকেই প্রদান করতে পারবেন কিনা? এটার অ্যান্সার হচ্ছে না। হতাশাজনক হলেও কিছু করার নেই। এগুলো আপনি বাংলাদেশ থেকে পে করতে পারবেন না। কোয়েশ্চেন নাম্বার ৫, পাসপোর্টে বাংলা সিগনেচার থাকলে কোন সমস্যা আছে কিনা? কোন সমস্যা নাই। আপনার পাসপোর্টে বাংলা সিগনেচার থাকতেই পারে এবং পরবর্তীতে আপনি আপনার সিগনেচার চেঞ্জ করতেই পারেন। এটা নিয়ে কোন প্রবলেম হবে না ইনশাআল্লাহ। নাম্বার ৬, প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে এপ্লাই করা যাবে কিনা? দেখুন, একমাত্র আমি যতদূর জানি যে ঢাকা ইউনিভার্সিটি এবং কিছু সংখ্যক প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া প্রতি বছর কিন্তু কনভোকেশন হয় না। এবং কনভোকেশন যদি না হয় তাহলে কিন্তু আপনি অরিজিনাল সার্টিফিকেট হাতে পাবেন না। তাহলে কি কনভোকেশন না হলে অরিজিনাল সার্টিফিকেট ছাড়া কি আপনি এপ্লাই করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনারা প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে এপ্লাই করতে পারবেন এবং আপনার মেইন সার্টিফিকেট জমা দিতে হবে না। প্রভিশনাল সার্টিফিকেট মানে হচ্ছে অস্থায়ী সার্টিফিকেট। ধরেন আপনার ব্যাচেলর কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে ইউনিভার্সিটির যে এক্সাম অফিস, পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, ওখানে যে আপনারা কথা বলবেন, কথা বলে আপনাকে একটা ফি দিতে হবে। সেই ফি প্রদান করার পরে আপনাকে এই প্রভিশনাল সার্টিফিকেট, তারপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এগুলো আপনাকে প্রোভাইড করবে। তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি প্রভিশনাল সার্টিফিকেট দিয়ে এপ্লাই করতে পারবেন। নাম্বার ৭, অনেক ইউনিভার্সিটিতে হার্ড কপি পাঠাতে হয়। আপনাকে বলবে যে হার্ড কপি পাঠাতে হবে। তো এই হার্ড কপি কিন্তু আবার পাঠানোর সময় নোটারি করতে হবে। নোটারি করে তারপর হচ্ছে আপনাকে হার্ড কপি পাঠাতে হবে। এখন আপনারা জিজ্ঞাসা করেন যে এটা কি মেইন সার্টিফিকেটটাই নোটারি করবেন এবং মেইন সার্টিফিকেটই কি আপনাকে পাঠাতে হবে কিনা? অবশ্যই না। আপনি যে সার্টিফিকেট
এবং আপনার যে ট্রান্সক্রিপ্ট আছে বা মার্কশিট আছে এগুলোর আপনি ফটোকপি করবেন। অবশ্যই সাদা কালো না, কালার ফটোকপি করবেন। কালার ফটোকপি করে এরপর ওটাকে নোটারি করবেন। নোটারি করে এবার ওই ডকুমেন্টসটা হচ্ছে আপনি জার্মানিতে হার্ড কপি পাঠাবেন। এটা হচ্ছে প্রসেস। আর নোটারি কিন্তু কখনোই অরিজিনাল যে আপনার সার্টিফিকেট বা মার্কশিট, সেই অরিজিনাল কপিকে কিন্তু কখনোই নোটারি করা হয় না। অবশ্যই আপনি ফটোকপি নোটারি করবেন। তো এডিশনালি একটা বিষয় আমি সাজেস্ট করতে পারি সেটা হলো আপনি যখন ফটোকপি করবেন বা প্রিন্ট করবেন যখন আপনি তো এটা ১ম এ স্ক্যান করবেন। স্ক্যান করে তারপরে প্রিন্ট করবেন। এটা হচ্ছে বেটার। স্ক্যান করে স্ক্যানার দিয়ে একটা ভালো স্ক্যানার দিয়ে স্ক্যান করুন। তারপরে ভালো পেপারে প্রিন্ট করুন। কারণ আপনি যদি ফটোকপি করেন বাংলাদেশে যে ফটোকপির যে দোকানগুলো সেই দোকানগুলোতে কিন্তু ভালো পেপার প্রোভাইড করা হয় না। কারণ ভালো পেপার দিতে গেলে কস্টিংটা বেড়ে যায়। তো আপনি দরকার হলে একটু বেশি টাকা খরচ করে একটু ভালো পেপার দিয়ে প্রিন্ট করলেন। প্রিন্ট করার পরে দেখবেন যে একদম অরিজিনালের মতোই লাগতেছে। এরপর ওটাকে নোটারি করতে পারেন এবং ওটাকে পরবর্তীতে আপনি জার্মানিতে সেন্ড করতে পারেন। নাম্বার 8 মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা আছে তাদের জন্য কি এসএসসি ম্যান্ডেটরি কিনা? না ভাই, এসএসসি ম্যান্ডেটরি না। আপনাকে এসএসসির যে মার্কশিট বা সার্টিফিকেট কোথাও জমা দিতে হবে না। তারপরও এডিশনালি যদি আপনারা সাবমিট করতে চান, ইটস আপ টু ইউ। সাবমিট করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। নাম্বার 9 এইচএসসি রেজাল্ট মাস্টার্স এর জন্য ম্যাটার করে কিনা? অবশ্যই না। কারণ আপনি যদি মাস্টার্স করতে আসতে চান, তাহলে কিন্তু মাস্টার্স এর সাথে আপনার কানেক্ট করতে হবে ব্যাচেলর। তো আপনি যে সাবজেক্টে ব্যাচেলর করতেছেন, সেই ব্যাচেলরের রেজাল্ট ইম্পোর্টেন্ট। আপনি এইচএসসি তে কি রেজাল্ট করলেন, 3 পেলেন না 4 পেলেন না 5 পেলেন, ইট ডাজন্ট ম্যাটার। যার সার্টিফিকেট লাগবে, ব্যাপারটা হচ্ছে যে ইউনিভার্সিটি এন্ট্রান্স সার্টিফিকেট বলা হয় জার্মানিতে। যে আপনি যে ইউনিভার্সিটিতে ব্যাচেলর করলেন, ব্যাচেলর করার আগে তো আপনার অবশ্যই একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা হচ্ছে এইচএসসি পাস। শুধুমাত্র ওই সার্টিফিকেটটা ওরা দেখতে চায়, এই কারণে এটা জমা দিতে হয়। কিন্তু রেজাল্ট ম্যাটার না। তবে রেজাল্ট ম্যাটার করে ব্যাচেলরের রেজাল্ট। তো যারা মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট অবশ্যই ব্যাচেলরের রেজাল্ট ম্যাটার করে, এইচএসসি রেজাল্ট না। নাম্বার 10 একটা অফার লেটার দিয়ে আপনি ব্লক করেছেন, ব্লক অ্যাকাউন্ট তো খুলছেন এবং অন্য একটা অফার লেটার দিয়ে কি আপনি ভিসা ইন্টারভিউ ফেস করতে পারবেন কিনা? হ্যাঁ, এটা পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভিসা ইন্টারভিউ মানে এখন তো আর ভিসা ইন্টারভিউ হবে না মাস্টার্স অ্যাপ্লিক্যান্টদের জন্য। তারপর ব্যাচেলর অ্যাপ্লিক্যান্টদের তো ইন্টারভিউ আছে। যাই হোক, ভিসা প্রসেসিং এর সময় বা ভিসা প্রসেসিং এর আগে আপনি যেটা করবেন, আপনার যে ইন্সুরেন্স কোম্পানি সেটা ফিনতি বা কোরাকল বা এক্সপাট্রিও যেটাই হোক না কেন, আপনি ওদেরকে জানাবেন যে আপনি যে অফার লেটার দিয়ে ব্লকটা করেছিলেন, সেই অফার লেটার দিয়ে আপনি ভিসা প্রসেসিং করতে যাচ্ছেন না। আপনি অন্য একটা অফার লেটার দিয়ে ভিসা প্রসেসিং করতে যাচ্ছেন। এটা অবশ্যই ওদেরকে ইনফর্ম করতে হবে। আপনি ওদেরকে ইনফর্ম করলে ওরা কি করবে? ওদের সার্ভারে ওটা আপডেট করে দিবে। কারণ যখন ভিসা প্রসেস করা হবে, জার্মান এম্বাসি ভিসা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ওরা আপনার ইন্সুরেন্স কোম্পানির সাথে যোগাযোগ করবে। তো যোগাযোগ করলে তখন ওরা ওদের তরফ থেকে জানিয়ে দিবে। এ ব্যাপারে ইন্সুরেন্স কোম্পানিগুলো ভালোই ফ্লেক্সিবল। তো এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। তো এই ছিল টোটাল ১০ টা প্রশ্ন। তো আজকে আর বেশি না বাড়াই। আরো অনেক প্রশ্ন আছে। তো আমি আবার আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। তো ১০ টা করে প্রশ্ন আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেই ১০ টা প্রশ্নের অ্যান্সার ইনশাআল্লাহ দিব। তো আশা করি এই প্রশ্নের অ্যান্সার গুলো দিয়ে আমি আপনাদেরকে উপকার করতে পেরেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।